ভিডিও থাম্বনেল দেখে যারা এলেন তারা হয়তো ভাবছেন যে আবার একটা রাজনৈতিক পট পরিবর্তন হবে কিনা। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন আসতে চলেছে। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল কি হবে? তৃণমূল কংগ্রেস 2011 থেকে এতদিন এখনো পর্যন্ত একটানা রাজত্ব করে আসছে। এবারের বিধানসভা নির্বাচনে কি বিজেপি ক্ষমতা দখল করতে পারবে? এটাই তো এই ভিডিও থাম্বনেল ছিল, তাই না? এবং এটা দেখেই অনেকে এসেছেন। তাদের সকলের উদ্দেশ্যে বলবো, যারা এটা দেখে এসেছেন বা যারা আমার ভিডিও ভালোবাসেন বা যারা এমনি চলে এসেছেন, সকলের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই এই বিধানসভা নির্বাচনের আগে। প্রথমেই বলি যে প্রসঙ্গটা পালা বদলের নয়, প্রসঙ্গটা বিধানসভা নির্বাচনের ফলাফলের পর আপনার জীবন কি বদলাবে, প্রশ্ন এটা। আমার কনসার্ন শুধু একটা বিষয় নিয়ে, যে আমার আপনার জীবন কি বিধানসভা নির্বাচনের উপর নির্ভরশীল? আর যদি সত্যি নির্ভরশীল হয়ে থাকে, সেখানে মমতা ব্যানার্জি আসুন বা নরেন্দ্র মোদী সরকার বা অন্য কোনো রাজনৈতিক দল, তারা কি আমার আপনার ভাগ্য বদলাতে পারবেন? আমার মনে হয় প্রত্যেকটি মানুষ, বিশেষ করে এই বঙ্গের, তাদের মনের এই প্রশ্নই উকি মারা উচিত। রাজনৈতিক পালাবদল আমাদের জীবনে শুধুমাত্র যদি সুখ স্বাচ্ছন্দ্য উন্নতি বা যাকে আমরা বলি উন্নয়ন নিয়ে আসতে পারে, তাহলেই একমাত্র সেই বদল বা সেই ধরনের ভোট সার্থকতা পেতে পারে। কিন্তু আজকের এই ভোটের আগে এই ভিডিওটা যদি সত্যি কারোর মনে এইটুকু জায়গা করে থাকে, তাহলে আমি বলবো একবার অন্তত একটু প্লিজ ভাববেন। বেশি কিচ্ছু করতে বলিনি, একটু প্লিজ ভাববেন। আমার প্রশ্ন এটাই যে রাজনৈতিক পালাবদল এবং সেখান থেকে আমার আপনার জীবনের কতটা উন্নতি হতে পারে। আমি এই প্রসঙ্গে যাওয়ার আগে একটা কথা বলি যে আমাদের রাজ্যে বা আমাদের ভারতবর্ষের ভোটে একটা অদ্ভুত খেলা বেশ কিছু বছর ধরে, কিছু দশক ধরে চলে আসছে। তা হলো হিন্দু মুসলমানের রাজনীতি। এবং পশ্চিমবঙ্গের রাজনীতিতেও যা ভীষণভাবে প্রকট, কতকটা সামনে দেখা যায়, কতকটা দেখা যায় না। আপনি বলবেন এর সঙ্গে কি সম্পর্ক আপনার আলোচনার? আলবাত সম্পর্ক রয়েছে, ভীষণভাবে সম্পর্ক রয়েছে। এই ভিডিও শুরু করার আগেই আমি বলি যে আমি সুভাষবাদে বিশ্বাস করি। আমি কোনো মার্ক্সবাদ, লেনিনবাদ, গান্ধীবাদে বিশ্বাসী নই। আমি সুভাষবাদ বা বলা যেতে পারে সুভাষিজম, নেতাজি সুভাষচন্দ্র বসুর ভাবধারা, যা নিয়ে আমি ভিডিও করি। এবং এটা শুধুমাত্র একটা টপিক নয় আমার জন্য, আমি আমার জীবনের রাজনৈতিক চিন্তাভাবনাতেও এই সুভাষিজমে বিশ্বাসী। আজকে আপনাদের সামনে মনে করি যে সুভাষবাদকে পরিষ্কার করে তুলে আনতে পারবো। অন্তত পশ্চিমবঙ্গের যে রাজনৈতিক ধারা, সেটায় কোথাও মানুষ মনে করেন, কিছু কিছু মানুষ আজও, যে সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষ সম্ভব নয়, ধর্মনিরপেক্ষতা সম্ভব নয় আমাদের রাজ্যে। একটা শ্রেণী, তারা হচ্ছে মুসলমান, মোহামেডান, মুসলিমস। তাদেরকে যত বেশি আমরা তাদের অধিকারের কথা বলবো, তাহলে তারা আমাদের ভোটটা দেবে। আমরা সেই ভোটটাকে পকেটে পুরব এবং সেটাকে ফিক্সড ডিপোজিট বানিয়ে ভোটে জিতব। আর আরেকটা শ্রেণী মনে করে, না, এটাকে আমরা যত কাউন্টার করতে পারবো, তাহলে হিন্দু সমাজ অনেক বেশি আমাদের ভোট দেবে এবং আমরা তাতে লাভবান হব। আমাদের ভোট পার্সেন্টেজ যত বাড়বে, তত আমরা পশ্চিমবঙ্গে ক্যাপচার করতে পারবো নিজেদের আসন। এটাই মোদ্দা কথা পশ্চিমবঙ্গের রাজনীতিতে, আপনি মানুন আর না মানুন। কিন্তু এরই মাঝে দাঁড়িয়ে রয়েছে সেই বিখ্যাত শব্দ উন্নয়ন। আমি কি দেখছি, আপনি কি দেখছেন, এই সমস্ত দেখার মধ্যে একটা ফারাক রয়েছে। কি ফারাক জানেন? সেটা হচ্ছে আপনি কিভাবে ভাবেন, তার উপর এই ফারাকটা তৈরি হয়। আমি যেটা দেখছি আপনিও সেটাই দেখছেন, কিন্তু সেটা বুঝতে পারছেন না বা বোঝার চেষ্টা করছেন না, শুধুমাত্র আপনার মানসিক পরিবর্তন হচ্ছে না বলে। আমি আপনাদের চ্যালেঞ্জ করে বলছি, বা পশ্চিমবঙ্গের রাজনৈতিক দলগুলোকে চ্যালেঞ্জ করে বলছি, যে এই পশ্চিমবঙ্গে এই সেকুলারিজম সম্ভব, ধর্মনিরপেক্ষতা সম্ভব। হিন্দু মুসলমানকে আলাদা করে দেখার এই চিন্তাভাবনা বন্ধ করা উচিত। আপনি বলবেন আবারও সেই সেকুলারিজমের বার্তা নিয়ে চলে এলেন। আলবাত চলে এলাম। পশ্চিমবঙ্গের রাজনীতি কেন, পৃথিবীর কোনো রাজনীতিতে ধর্মের কোনো জায়গা নেই। ধর্ম রাজনীতির বিষয় হতেই পারে না, ধর্ম নিয়ে রাজনীতি হতেই পারে না, রাজনীতির ভোট চাইতে গিয়ে ধর্ম নিয়ে আলোচনা চলতেই পারে না। কারণ আমি স্টিল বিলিভ করি, ধর্ম যার যার নিজের ব্যক্তিগত। আপনি কি ধর্মাচার পালন করবেন সেটা আপনার পরিবার, আপনার সমস্তটাই আপনার বাড়ির মধ্যে, আপনার ব্যক্তিগত পরিসরের মধ্যে থাকা উচিত। সেটা ভোট ময়দানে, ভোট রাজনীতিতে কেন আসবে? আপনি যদি কোনো মুসলমান নিয়ে প্রশ্ন তোলেন, মুসলমানের বিরুদ্ধে প্রশ্ন তোলেন, আমি তাহলে বলবো যে আপনি কোনো হিন্দু হন বা মুসলমান,
আপনি গরিব মানুষের কথা ভাবুন, তাদের জন্য সামান্য কিছু করে দেখুন না, তাদের জন্য অর্থ, তাদের জন্য টাকা পয়সার ব্যবস্থা করুন, তাদের জন্য সামাজিক সম্মানের ব্যবস্থা করুন। দেখবেন এই ধর্ম ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। প্রয়োজন পড়ে না এই ধর্মের। ধর্ম ব্যক্তিগত সাধনার জায়গা, যার যার ব্যক্তিগত ধর্ম তার নিজের পালনের জায়গা, ধর্ম নিয়ে ব্যবসা করার জায়গা নয়। আপনি যদি পশ্চিমবঙ্গের রাজনীতিতে আগামীকাল বিধানসভা নির্বাচনের শেষে এটা কনফার্ম করেন, সেটা তৃণমূল কংগ্রেস হোক বা বিজেপি, আপনারা এই মুহূর্তে যেটা চলছে সেটা আমরা দেখতে পাচ্ছি কি আপনারা কত খয়রাতি দিতে পারবেন তা নিয়ে লড়াই করছেন। কে কত টাকা দিতে পারবেন, কেউ বলছে 2000, কেউ 2500, কেউ 3000। এটাই তো লড়াই। আমি কিছুদিন আগে দেখলাম টেলিভিশন পর্দায় যে তৃণমূল ঘোষণা করার পরে বিজেপি আরও বেশি ঘোষণা করছে যে আমরা আরও বেশি টাকা দেব। এই যে টাকা দেব, দান খয়রাতি, এটাই চলছে পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গের মানুষকে ভিখারি বানিয়ে রাখা হয়েছে, রাজনৈতিক দলগুলো তাই বানিয়ে রাখছে যে কাজ করার দরকার নেই, বিনিময়ে পয়সা দেব, শুধুমাত্র আমরা ভোট নেব তার বিনিময়ে। দেখুন, অনেক অর্থনীতিবিদ হয়তো বলবেন যে না, এই ধরনের পয়সা মানুষের হাতে দেওয়ার দরকার রয়েছে, অর্থনীতিতে এটার প্রয়োজন। আমি বলি ঠিক আছে, ফাইন, টাকা দিচ্ছেন দিন, আপনারা মনে করবেন বিভিন্ন খাতে পয়সা দিচ্ছেন দিন, কিন্তু বেকার ভাতা বন্ধ করুন। বেকার ভাতার বিনিময়ে কোথাও কি আপনারা রাজনৈতিক দলগুলো কনফার্ম করতে পারবেন যে পশ্চিমবঙ্গের সেই সকল বেকারকে অন্তত 10 থেকে 15,000 টাকার একটা চাকরিও দেব? এই কনফার্মেশন আপনারা দিতে পারবেন? আপনারা ধর্ম নিয়ে রাজনীতি করবেন, কিন্তু এই কনফার্মেশন আপনারা কেউ দিতে পারবেন না যে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি ঘরে ঘরে যে কজন বেকার রয়েছে তাদেরকে 10 থেকে 15,000 টাকার মিনিমাম 10 to 15,000 কিচ্ছু হয় না এই মুহূর্তে, 10 থেকে 15,000 টাকা চাকরি অন্তত দেবো ছেলে মেয়েগুলোকে। বিনিময়ে আপনারা চাকরি কেড়ে নিচ্ছেন। যে দল ক্ষমতায় আসেনি সে বলছে যে আমাদের ক্ষমতায় আনো, তাহলে আমরা আরো দেখবো, আমরা করব। কি করবেন? কারা করবেন? আপনারা ধর্ম থেকে বেরোতে পারলে তো রাজনীতি করবেন। আপনারা কেউ ধর্ম থেকে মুক্ত নয় এই রাজনীতিতে। কেউ দেখিয়ে করেন, কেউ না দেখিয়ে করেন, কেউ সামনে করেন, কেউ পেছনে করেন। আলটিমেটলি আপনারা সেটাই করেন যেটা ভোট বক্স বা ভোট বাক্সকে সিকিওর করে। হিন্দু হোক আর মুসলমান, ধর্মের প্রয়োজন পড়ে না। ধর্মের এই দ্বন্দ্ব, এই লড়াই সমস্তটাই শুধুমাত্র রাজনৈতিক স্বার্থে। একটা আগুনকে শুধুমাত্র একটা দেশলাইয়ের বারুদের প্রয়োজন, সেই বারুদটার প্রয়োজনীয়তা আপনারা পূরণ করছেন মাত্র, বাইরে কিচ্ছু নয়। একটা গরিব মুসলমানের প্রয়োজন পড়ে না ধর্ম নিয়ে আলোচনা করার, যদি তার কাছে অর্থ থাকে, তার কাছে যদি সামাজিক সম্মান থাকে, সে তার সন্তানকে নিয়ে যদি খেয়ে পড়ে বাঁচতে পারে। একটা হিন্দুর ক্ষেত্রেও তাই, একটা খ্রিস্টানের ক্ষেত্রেও তাই। এই ধর্ম নিয়ে যে লড়াইটা চলছে না রাজনৈতিকভাবে, এই লড়াইয়ের বিরুদ্ধে একমাত্র সোচ্চার হতে পারে সাধারণ মানুষ, এবং তারা ভোট বাক্সে জিতবে এটা নিয়ে অনেক বেশি আনন্দিত। আমি আপনি জিতবো কিনা এ নিয়ে চিন্তিত নই। যতদিন না পর্যন্ত আমাদের মধ্যে এই চিন্তাধারার বদল হবে, ততদিন পর্যন্ত আমরা শুধু বলবো, আমি হিন্দু হয়ে বলবো, আরে আপনি হিন্দু হয়ে কী করে মুসলমানের পক্ষ নিচ্ছেন? জানেন মুসলমানরা কেমন? আবার কোনো মুসলমান বলবেন যে আমরা হিন্দুদের বিশ্বাস করি না, তারা এরকম। এই সমস্ত ভাবধারা শুধুমাত্র চোখের বিরুদ্ধে চোখ তুলে কথা বলার জন্য হয়। আপনি একটা ঢিল মারবেন, আমি দুটো ঢিল মারবো, আপনি দুটো মারবেন, আমি তিনটে মারবো। এই খেলাই চলছে। হিন্দু মুসলমান লড়িয়ে দাও, তাহলে ভোট বাক্সটা স্ট্রং হয়ে যাবে। দিস ইজ দ্য পলিটিক্স। কেউ এর বাইরে নয়। সবাই বুঝে গেছে এটা হলেই হয়ে যাবে, কারণ আপনারা সেই বোকা মিতে পা দিচ্ছেন, সেই বোকামির ফসল হচ্ছেন। আমি বিধানসভা নির্বাচনের আগে একটা কথাই বলতে চাই, আমি সুভাষবাদের পক্ষে এই কারণ সুভাষচন্দ্র এমন একজন ব্যক্তি ছিলেন, তিনি হিন্দু মুসলমানের বিভেদ কখনো দেখেননি। কারণ তিনি মনে করেছিলেন যে হিন্দু মুসলমান একসঙ্গে চলা যেতে পারে। আমি বিলিভ করি যে আমি দীর্ঘদিন ধরে যেসব এলাকায় থাকি সেখানে প্রচুর মুসলিমস রয়েছে, এবং অনেক মুসলমান যারা রয়েছেন তারা জানেন হিন্দু এলাকায় থাকেন। তারা যদি সত্যি হিন্দু মুসলমানের মধ্যে প্রবলেম থাকতো না, এই ভারতবর্ষ জ্বলে পুড়ে ছারখার হয়ে যেত। আমি ধন্যবাদ দিই আমার ভারতবর্ষের সেই সকল নাগরিককে, সে হিন্দু হোক আর মুসলমান, সে শিখ হোক বা খ্রিশ্চান, যে কোনো ধর্মের মানুষ, তারা একসঙ্গে এত মানুষ 100-150 কোটি এতগুলো বছর ধরে আমরা একসঙ্গে রয়েছি। আমরা পাকিস্তান নই, আমরা বাংলাদেশ নই। থ্যাঙ্কস গড, ভগবান, আল্লাহ, ঈশ্বর যাই বলুন না কেন, আমরা একসঙ্গে থাকতে পারি। শুধুমাত্র আমাদের মাঝে মাঝে লড়িয়ে দেয়া হয়। এই লড়িয়ে দেওয়ার বার্তাটাই আলটিমেট। আমি জানি এখন ওই ভিডিও দেখতে দেখতে অনেকেই হয়তো বলবেন আপনি জানেন না এরা কি, আপনি জানেন না ওরা কি। এই সমস্ত কিছুই একটা জিনিস মাথায় রাখবেন, এই পৃথিবীতে কেউ হিন্দু মুসলমান হয়ে জন্মায়নি। জন্ম থেকে কেউ হিন্দু কেউ মুসলমান হয় না। আমরা সাইকোলজিক্যালি মুসলিমস হিন্দু হয়েছি। এই ভারতবর্ষের বেশিরভাগ মুসলিম তারা হচ্ছে কনভার্টেড হিন্দুজ। একসময় তারা হিন্দুই ছিল, পরবর্তীকালে তারা মুসলমান হয়েছে। তাদের মানসিকভাবে তারা মুসলমান আজকে, তাদের সেই মুসলমান হওয়াটাকে রেসপেক্ট করা উচিত। তারা অতীতে কী ছিলেন সেই নিয়ে ভাবনার সময় আজকে নয়।
আমরা সবাই ইতিহাস জানি। ইতিহাস জানার পরও যদি আজকে সেই ইতিহাসকে খুঁড়ে বের করে শুধুমাত্র ভোট রাজনীতিতে ভোট জিততে চাই, তাহলে সেটা অন্যায় হবে। কারো পূর্বপুরুষ একসময় হিন্দু ছিল, আজকে মুসলমান হয়েছে বলে সেটা তার অন্যায় নয়। সে যদি মুসলমান হয়ে জীবনে শ্রেষ্ঠত্ব লাভ করতে পারে, সেটাই তার জীবনে সার্থকতা। সে মানুষ কেমন এটা ম্যাটার করে, সে হিন্দু না মুসলমান ম্যাটার করে না। আপনি হিন্দু হিন্দু করে চিৎকার করছেন, আপনার পাশের বাড়ি হিন্দুটাকে কখনো দেখেছেন যাকে আপনি সহ্য করতে পারেন না? আপনি মুসলমানকে মনে করেছেন শ্রেষ্ঠ হিন্দুর থেকেও, আপনি সেই পাশের বাড়ির মুসলমান ব্যক্তিটিকে সহ্য করতে পারেন না যার সঙ্গে আপনার বাড়ির বা জমি নিয়ে সমস্যা রয়েছে। তাহলে কোন হিন্দু মুসলমানের কথা বলছেন? এই রাজনীতির লড়াইটা বোঝার চেষ্টা করুন। এটাই সেই রাজনীতির আখড়া, যেখানে এই আকচাকচিটা যত হবে তত মানুষ ভালোভাবে বাঁচবে না, তত বেশি রাজনৈতিক ফায়দা শুরু হবে। আমাকে আপনাকে লড়িয়ে দেওয়ার রাজনীতিই চলছে পশ্চিমবঙ্গে। এর জন্য কোনো একটি নির্দিষ্ট রাজনৈতিক দল দায়ী নয়, সমস্ত রাজনৈতিক শক্তি দায়ী, এবং কেউ কেউ পেছনে করে, কেউ কেউ সামনে করে, এটাই জাস্ট ফারাক। আমি বলছি, পশ্চিমবঙ্গের রাজনীতিতে মানুষের সমস্যা শোনা দরকার। পশ্চিমবঙ্গের রাজনীতিতে মানুষের প্রচুর প্রবলেম রয়েছে। শিক্ষা দীক্ষার অবস্থা কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে? আমরা মানুষকে চাকরি দিতে পারছি না, চাকরি কেড়ে নিচ্ছি পর্যন্ত। সে জায়গায় দাঁড়িয়ে আমরা কেন ধর্মের আলোচনা করব? প্রয়োজন পড়ে না। কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী, কোনো দেশের প্রধানমন্ত্রী, তিনি হিজাব পড়তে পারেন, তিনি মাথায় ফেট্টি বাঁধতে পারেন, তিনি টুপি পরতে পারেন, বা কেউ গেরুয়া পরতে পারেন, আপত্তি নেই তাতে। প্রবলেম সেটা নয়, প্রবলেম হচ্ছে সেটাকে ভর করে, সেটাকে বেস বানিয়ে ভোট কামালে। প্রবলেমটা এই জায়গাতেই তৈরি হচ্ছে। আমরা ভুলে যাচ্ছি যে আমাদের নেতারা রাস্তা চুরি করে তারা লাভবান হচ্ছেন, রাস্তা গড়ছেন, রাস্তা ভাঙছেন, টাকা মুনাফা করছেন। আমরা দুর্নীতি দেখতে পাচ্ছি না। আমাদের ছেলেমেয়েদের শিক্ষা, আমাদের ছেলেমেয়েদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে, আমরা সেটা দেখতে পাচ্ছি না। আমরা কিছু বুদ্ধিজীবীর কথা আওড়াচ্ছি কেউ কেউ এখনো পর্যন্ত। আমি কমিউনিস্টদের বলতে চাই, তারা আমাকে কদিন আগে প্রশ্ন করছিল যে এখনো পর্যন্ত তাদের দলের একজন ব্যক্তি যদি দল ছেড়ে চলে যায় অন্যত্র, তা নিয়ে আলোচনা কেন করবে মিডিয়া? কেন আজকে আমাদের দলের একজন বেরিয়ে যাচ্ছে বলে, তৃণমূলে যোগ দিচ্ছে বলে সে নিয়ে আলোচনা চলছে মিডিয়ায়? এটা মিডিয়া তো এখনো আমাদের পেছন ছাড়ছে না। আমি তাকে বুঝিয়ে বললাম, ভুল করছেন। আপনি ভাবুন যে আপনারা শূন্য হওয়ার পরও মিডিয়া আপনাদের নিয়ে আলোচনা করে, মানুষ আপনাদের কথা ভাবে। সে কারণে আপনাদের বুঝতে হবে আপনাদের গুরুত্ব এখনো হারিয়ে যায়নি। উল্টোভাবে ভাবুন, আপনারা এখনো মিডিয়ার পেছনে পড়ে রয়েছেন। প্রাসঙ্গিকতা এখনো হারায়নি আপনাদের। লড়াই করার সুযোগ তো ছিল আপনাদের। পশ্চিমবঙ্গের রাজনীতিতে তো বিজেপির অন্তত সমস্যা রয়েছে, মুসলমানরা তাদের ভোট দেবে না, কিন্তু আপনাদের তো দিতে পারতো। আপনারা কোন এজেন্ডা নিয়ে পথে নেমেছেন? আপনারা কোন সমস্যা নিয়ে পথে নেমেছেন? যেগুলো নিয়ে পথে নেমেছেন সে নামাতে মানুষ ইমপ্রেস হয় না। আপনাদের দলে একজন মুখ নিয়ে এই পর্যন্ত যিনি সোচ্চার হবেন। আমি বামপন্থী নই, তবুও বলি যে আমি রেসপেক্ট করি বুদ্ধদেব ভট্টাচার্যের মতন মানুষ এই দলে ছিলেন। সেই মানুষটা খাঁটি মানুষ ছিলেন, এনি কোনো সন্দেহ নেই। আমি কোনো রাজনৈতিক আখড়ায় দাঁড়িয়ে এটা পরিষ্কার করে বলতে পারি, মমতা ব্যানার্জি যা করেছেন সেটা এনাফ। যদি মানুষ মনে করেন সেটা এনাফ, তো এনাফ। কিন্তু এরপর আরও অনেক 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 কিছু বাকি রয়ে গিয়েছিল। সেগুলো কে করবে? আজকে একটা মিনিস্টার, সে মনে করছেন যে আপনাকে খয়রাতি দিয়ে আপনি বিশাল কিছু করে ফেলছেন, দান ধ্যান প্রত্যেক মুহূর্তে চলছে, কিন্তু চাকরি কোথায়? মানুষকে বাঁচার জন্য, সসম্মানে বাঁচার জন্য, সমাজে মাথা তুলে দাঁড়ানোর জন্য শুধুমাত্র দান খয়রাতি যথেষ্ট নয়। একটা মানুষ যদি শুধু দানের টাকাতেই চলতে থাকে, তাহলে সে একসময় কাজ করা বন্ধ করে দেবে। সে পরিশ্রম করবে না আর কোনোদিনও। সে জানে মাস গেলে সামান্য টাকা পেয়ে যাবে, আর মাঠের ধান আর সামান্য অন্তত লাউ পাতা দিয়েও সংসার চলে যেতে পারে। তাই মানুষকে কাজ করার সুযোগ করে দিন। মানুষকে যদি কাজ করার সুযোগ না করে দেন, তাহলে এই সমাজ ব্যবস্থা চলবে কি করে? এই পশ্চিমবঙ্গের মানুষের প্রচুর সমস্যা রয়েছে। সেই সমস্যার জন্য আমার মনে একটা বিশাল গ্রিভেন্স সেল খোলা উচিত। হতে পারে এটার নায়কোচিত মনে হতে পারে, কিন্তু না, আমরা যদি মনে করি সেই প্রায়োরিটাইজ করবো যে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষের সমস্যাগুলোকে শুনবো, একজন চিফ মিনিস্টারের দপ্তর থাকবে যেখানে প্রায়োরিটাইজ করা হবে প্রত্যেকটা মানুষের সমস্যা কোনটা কোনটা সবচেয়ে বড়, সেগুলো চিফ মিনিস্টার তার ঘরে শুনবেন। দিদিকে বলো বলে একটা কনসেপ্ট ছিল, আমরা দেখেছি, কিন্তু সেটা ফলপ্রসূ হয়নি। কিন্তু যদি প্রাথমিকভাবে যদি আমরা ভাবি যে মানুষের সমস্যাগুলো আগে জানবো, এবং এই দপ্তরটা কন্টিনিউয়াসলি কাজ করে যাবে যতদিন পর্যন্ত ক্ষমতায় থাকবেন সেই মুখ্যমন্ত্রী, প্রত্যেকটা মানুষের সমস্যা যখন চিঠি আকারে সেখানে যাবে এবং সেগুলোকে প্রায়োরিটাইজ করার জন্য একটা বিশাল বড় ডিপার্টমেন্ট থাকবে, মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছানোর আগে কিছু সমস্যার সমাধান হয়ে যাবে। মুখ্যমন্ত্রী নিজের সমস্যার সমাধানের জন্য উদ্যোগী হবেন, বিভিন্ন জায়গায় যাবেন, মানুষের প্রবলেম দেখবেন। সেখানে ধর্মের জায়গা থাকবে না। ধর্ম মানুষ আস্তে আস্তে নিজের গণ্ডিতে নিয়ে আসবেন।
সেকুলারিজম উঠে আসবে, সুভাষবাদ মাথা তুলে এগোবে। বিশ্বাস রাখুন, এই ধর্মকে শুধুমাত্র বাঁচিয়ে রাখা হয়েছে আপনাদের মধ্যে। আপনি ভাবছেন শুধুমাত্র রাজনৈতিক পরিবর্তন হবে কিনা পশ্চিমবঙ্গে। অনেকে আমাকে জিজ্ঞাসা করছেন এবছর বিজেপি পারবে নাকি তৃণমূল আবার জায়গা করে নেবে। দিস ইজ নট দ্য কোয়েশ্চেন, এটা প্রশ্ন নয়। প্রশ্ন আমার আপনার রাজনৈতিক উন্নতি হবে, আমার আপনার সামাজিক উন্নতি হবে, আমি আপনি ভালো থাকবো, আমার আপনার ভবিষ্যৎ ভালো থাকবে কি না, নাকি আরও একবার আগামী 5 বছরের জন্য হয়তো চোখের জল ফেলবো। 2011 সালে মানুষ কিন্তু সেই আশা নিয়ে মমতা ব্যানার্জিকে ভোট দিয়েছিলেন যে অনেক কিছু হবে। আজকে 70% উপর হিন্দু তারা মুখ ফিরিয়েছেন কেন? এই প্রশ্ন তৃণমূলকে ভাবতে হবে। আজকে যদি তারা মুখ ফিরিয়ে থাকেন, তারা যদি অন্য কোনো রাজনৈতিক দলকে নিয়ে আসেন, তারা কি আমাদের স্যাটিসফাই করতে পারবে? সেটা তারা নিশ্চিত করতে পারেন? তাদের মধ্যে তো সেই ধরনের কোনো সদিচ্ছা আমি দেখতে পাচ্ছি না। রাজনৈতিকভাবে লড়াই এসে জায়গা তারা তৈরি করতে পারছেন না, তাদেরও তো কোনো মুখ নেই এই মুহূর্তে। পশ্চিমবঙ্গে বিজেপির এই মুহূর্তে কোনো মুখ নেই একমাত্র নরেন্দ্র মোদী ছাড়া। এমন কোনো ব্যক্তি নেই যিনি বাংলার আইকন হয়ে দাঁড়িয়ে বলতে পারেন যে তাকেই ভোট দেবো, কেন দেবো তাকে ভোট। সমস্যা এইটাই। তৃণমূল কংগ্রেসের সবচেয়ে বড় সাফল্যের জায়গা, তার আশেপাশে কেউ নেই, ময়দান ফাঁকা। সেই কোনো মুখ নেই, কোনো ব্যক্তিত্ব নেই যা মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ দিতে পারে। আপনি মমতার পক্ষে হতে পারেন, মমতা ব্যানার্জির বিরুদ্ধে হতে পারেন, আপনি বিজেপিকে সমর্থন করতে পারেন, নাও করতে পারেন, আপনি বামফ্রন্টের পক্ষে হতে পারেন, নাও হতে পারেন। বিষয়টা সেটা নয়। বিষয়টা আমার আপনার ভবিষ্যৎ নিয়ে। পশ্চিমবঙ্গে সেকুলারিজম দাঁড়াতে পারে না, এই কথা বলবেন না। অতীতে কি হয়েছে তার কাহিনী শোনাতে পারি, কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে আগামী কি হবে সেটাও একটা বড় প্রশ্ন। সেটাও আমি বারবার সেই প্রশ্নটা রেখেছি, বারবার রাখার চেষ্টা করেছি, আমার চ্যানেল বারবার সেটা রাখার চেষ্টা করেছে। তাই আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে প্লিজ ভাবুন, এখনও ভাবনার সময় রয়েছে। সেকুলারিজমকে সামনে আনুন। ধর্মনিরপেক্ষতাই জীবনের সবচেয়ে বড় উদ্দেশ্য। একটা মানুষ হয়ে জন্মানো এই পৃথিবীতে সবচেয়ে বড় সার্থকতা। আপনি হিন্দু না, মুসলমান, খ্রিস্টান না শিখ, এটা বড় কথা নয়। এই ধর্ম তো আপনি এখানে এসে পেয়েছেন। মানুষ তো এই পৃথিবীতে এসেছিল জঙ্গলি একটা জীব হিসাবে, গুহায় বসবাস করতো। ধর্ম তো অনেক পরে এসেছে। আমি আপনি মানুষ কিনা, আমার আপনার মনুষ্য ধর্ম, আমাদের হিউম্যানিটি, মনুষ্যত্ব সবার আগে আছে কিনা, এটাই সবার বড় প্রশ্ন। সেই জায়গায় দাঁড়িয়ে যদি নিজেকে একবার প্রশ্ন করতে পারেন, নিজের ভেতরে তাকিয়ে দেখতে পারেন যে সিরিয়াসলি আপনি মানুষ হয়েছেন কিনা, তাহলেই সেই প্রশ্নটার সার্থকতা যে বিধানসভা নির্বাচনে কাকে ভোট দেব। যতক্ষণ না পর্যন্ত মানুষ জাগছে ততক্ষণ পর্যন্ত বদল হবে না। একমাত্র মানুষই পারে বদল আনতে, কোনো রাজনৈতিক নেতা পারবে না। আর মানুষ যেদিন সচেতন হবে, মানুষ যেদিন সোচ্চার হবে, সেদিন সমস্ত ব্যারিয়ার ভেঙে একাকার হয়ে যাবে। তাই আমি বলি, সেই মানুষটিকে আমি আজও নিজের ঈশ্বর মনে করি। সব ধর্মের ঊর্ধ্বে তিনি দেশকে যা দিয়ে গিয়েছেন, যা সম্পদ রেখে গিয়েছেন, তা যদি আমরা ফলো করি, তাহলে নেতাজির কথা দিয়ে বলতে পারি যে আগামী দিনে আমরা একটা নতুন ভারতের স্বপ্ন দেখতেই পারি, নতুন পশ্চিমবঙ্গের স্বপ্ন দেখতেই পারি। হোয়াট ব্রিং অল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো, এই বার্তাকে, এই গোখলের এই উক্তিগুলোকে বা এই উক্তিটাকে আগামী দিনে হয়তো সার্থক করতে পারি। সময় আসবে, নতুন কোনো নেতা হয়তো সামনে আসবেন, সেই আশা রেখে এই ভিডিও শেষ করছি। ভালো লাগলে প্রচুর মানুষের মধ্যে এই জনসচেতনতার বার্তাটি পৌঁছে দেবেন। আজকে এই চ্যানেল আপনাদের সঙ্গে আছে, থাকবে। কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে ভুলবেন না। আইএমবোস শুধুমাত্র একটা চ্যানেল নয়, আইএমবোস শুধুমাত্র কতগুলো ইস্যু নয়, আইএমবোস একটা বার্তা যা আগামী দিনে আপনার চিন্তাকে বদলে দিতে পারে। দেখা হবে আবার একটা নতুন ভিডিও। এখানে শেষ করছি। জয় হিন্দ।